প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘদিন অপেক্ষা করার পর আবারও সিভিল সার্ভিস কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ময়মনসিংহ বিভাগের। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে ময়মনসিংহে কবে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে, তাদের জন্য চলে আসছে আজকে নতুন একটি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিউজ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক কমেন্ট করে দেবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ বিভাগ। আপনার নিয়োগটি প্রকাশ হয়েছে আপনার 14 আগস্ট 2025 খ্রিস্টাব্দে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেওয়া হচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্মারক নং এত আপনার খ্রিস্টাব্দে মূল প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের স্থায়ী ও অস্থায়ী রাজস্ব খাতে 11 থেকে 20তম গ্রেডভুক্ত পূর্ববর্তম তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিম্নলিখিত সৈন্যপদসমূহের জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে https://mymosingh.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইন আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। আপনারা যারা আবেদন করতে চান তারা আমাদের ডেসক্রিপশনে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো, এখানে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। আপনার আজকে নিয়োগ বিজ্ঞপ্তি স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, আমি যা বলবো আপনারা শুধু শুনে যাবেন। এছাড়া আপনারা যেগুলো দেখা যাচ্ছে একটু নিজে পড়ার চেষ্টা করবেন। এখানে আপনার 6টি ক্যাটাগরিতে 261 জন বিশাল একটি জনবল নারী পুরুষে একসঙ্গে নিয়োগ করা হয়েছে। আমরা 1 নং ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা 60টি। আপনার বেতন স্কেল 14তম গ্রেডে 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত ও অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে দেওয়া হচ্ছে আপনার স্টোর কিপার, পদ সংখ্যা 12টি। আপনার বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার পদরিত সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপর 3 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার, পদ সংখ্যা 5টি, বেতন 16তম গ্রেডে আপনার 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষায় জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে MS ওয়ার্ড, এক্সেল, পাসওয়ার্ড পয়েন্ট, ডাটা এন্ট্রি কাজের দক্ষতা থাকতে হবে। টাইপিং এর গতি মিনিটে বাংলায় ন্যূনতম 20 এবং শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম 20 শব্দের গতি থাকতে হবে। এরপর 4 নম্বরে স্বাস্থ্য সহকারী, পদ সংখ্যা 261টি, সর্বোচ্চ পদ এটি আপনি 16তম গ্রেডে বেতন পাবেন 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ আপনি SSC বা HSC পাস করলে আবেদনটি করতে পারবেন। তারপর 5 নম্বরে দেওয়া হচ্ছে আপনার গাড়ি চালক, পদ সংখ্যা 3টি, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। 16তম গ্রেডে পদ। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতা সম্পূর্ণ গাড়ি চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বরে দেওয়া হচ্ছে আপনার ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা 3টি, বেতন হচ্ছে আপনার 8,500 থেকে 20,570 টাকা। 19তম গ্রেড। আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ আপনি SSC পাস করলে আবেদনটি করতে পারবেন। তারপর এখানে বিশেষরূপে দেওয়া হচ্ছে আপনার যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রথমে 1 নম্বরে দেওয়া হচ্ছে সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডের উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পরাপর ওয়ার্ড হতে প্রার্থী নির্বাচন করা হবে। 2 নম্বর দেওয়া হচ্ছে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকায় সিভিল সার্জন অফিস ময়মনসিংহ এর ময়মনসিংহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাওয়া যাবে। এখানে 1 থেকে 6 নং ক্যাটাগরির সবগুলো পদ বিস্তারিত আলোচনা করা হলো। স্পষ্টভাবে দেখা না যাওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে। আপনারা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করে নেবেন। আমরা স্ক্লিপ করে নিচে চলে যাচ্ছি। আবেদন কীভাবে করতে হবে, আবেদন ফি কত টাকা, এগুলো একটু আমরা দেখে নেওয়া যাক। তারপরে এখানে দেওয়া হচ্ছে আপনার আবেদনপত্রের শর্ত ও নির্দেশাবলী। 1 নম্বরে দেওয়া হচ্ছে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং কি ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপর 2 নম্বর দেওয়া আছে সকল আবেদনকারীর বয়স আবেদনের শুরুর তারিখ 18 আগস্ট 2025 খ্রিস্টাব্দে সর্বনিম্ন 18 বছর পূর্ণ হতে হবে এবং বয়সের এবং সর্বোচ্চ বয়স সীমা আপনার 32 বছর। উল্লেখ্য যে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনার সার্টিফিকেটের যে বয়স সেটাই আপনার গ্রহণ করা হবে।
তারপর 3 নম্বরে দেওয়া হচ্ছে আপনার সকল প্রার্থী আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে, অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। সো আপনার অনলাইনে আবেদন করার লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, এখানে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। তারপর দেওয়া হচ্ছে আবেদনপত্র লিখিত মৌখিক ও ব্যবহারিক প্রয়োজনের ক্ষেত্রে পরীক্ষার প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে। তারপর দেওয়া হচ্ছে আপনার 4 নম্বরে স্বাস্থ্য অধিদপ্তর স্মারক নং আপনার 2-3 শ্রেণীর নিয়োগে 3/2018 ও তারিখে 10/8/2018 তারিখে মোতাবেক পত্রিকায় প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তির আলোকে যেসব প্রার্থী স্টোর কিপার ও স্বাস্থ্য সহকারী ও ল্যাবরেটরি এজেন্সি পদে ইতিপূর্বে অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এছাড়া আরও অনেক কিছু তথ্য দেওয়া যেগুলো আপনার না পড়লেও চলবে, তো আমরা মূল পয়েন্টগুলি একটু দেখে নেওয়া যায়। 5 নম্বরে দেওয়া হচ্ছে একই ব্যক্তি একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনার একজন লোক আপনি একটি পদে আবেদন করতে পারবেন। এছাড়া আপনার এগুলো দেখতে পাবেন, আমরা স্কিপ করে একটু নিচে চলে যাই। তারপর আমরা চলে আসছি 18 নম্বরে দেওয়া হচ্ছে অনলাইন আবেদনপত্রে পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী সময়সীমা, আপনি কীভাবে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি কত টাকা, আমি সবগুলো আপনার আবেদন কবে শুরু এবং শেষ কবে এগুলো আমরা একটু দেখে নেওয়া যাক। সেখানে দেওয়া হচ্ছে আগ্রহী প্রার্থীগণ https://cs.mymosingot.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে আবেদন পূরণ করতে হবে। ওয়েবসাইট ও প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে, অর্থাৎ আপনারা অনলাইন ছাড়া আবেদন করতে পারবেন না। এই ওয়েবসাইটে আমরা ডেসক্রিপশনে দিয়ে দিবে, এখানে ঢুকে আপনারা আবেদন করতে পারেন। তারপর দেওয়া হচ্ছে অনলাইন আবেদন পূরণ ও আবেদনকারী জমার তারিখ হচ্ছে আপনার, অর্থাৎ আবেদন শুরু তারিখ হচ্ছে 18 আগস্ট 2025 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকা হইতে আবেদনের শেষ তারিখ 7 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে বিকাল 5 ঘটিকা পর্যন্ত, অর্থাৎ আপনার 18 তারিখ থেকে আবেদন শুরু, আবেদনের শেষ তারিখ 7 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইন আবেদনে সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনার টাকা জমা দিয়ে দিতে হবে, অর্থাৎ আবেদন করা 72 ঘন্টার ভিতরে আপনার টাকাটা ফি জমা দিয়ে দিতে হবে। তারপর 19 নম্বরে দেওয়া আছে অনলাইন আবেদন প্রার্থীকে রঙিন ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল হতে হবে এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল হতে হবে, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। তারপর দেওয়া হচ্ছে 20 নম্বরে দেওয়া হচ্ছে অনলাইন আবেদনে পুরো তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত, সেহেতু অনলাইন আবেদন করার পূর্বে সকল তথ্য সঠিক আছে কিনা সবগুলো ভালোভাবে যাচাই করে তারপর সাবমিট করবেন। তারপর আবেদন করতে কত টাকা দিতে হবে সেগুলো আমরা একটু দেখে নেওয়া যাক। এখানে আপনার ছবিটি স্পষ্ট না হওয়ার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না, সো আমি শুধু বলে যাচ্ছি, আপনারা দেখেন। এখানে আপনার টেলিটক চার্জ হবে যে কোনো প্রিপেড মোবাইল নাম্বার, টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে ক্রমিক নং আপনার 1 হতে 5 নং পদের জন্য আবেদন ফি 100 টাকা এবং টেলিটক চার্জ রিচার্জ 12 টাকা সহ 112 টাকা দিতে হবে 72 ঘন্টার ভিতরে, অর্থাৎ আপনার 1 থেকে 5 নং আবেদন করার জন্য 112 টাকা খরচ হবে এবং 6 নং আবেদন করার জন্য আপনার 50 টাকা এবং টেলিটক চার্জ রিচার্জ 6 টাকা সহ আপনার 56 টাকা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। বিশেষভাবে উল্লেখ, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ বা সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন গৃহীত হবে না, অর্থাৎ আপনার আবেদন করার পরেও যদি আপনার টাকা জমা না দেন তাহলে আপনার আবেদন গৃহীত হবে না। তো এখানে কিছু আরও তথ্য দেওয়া আছে কীভাবে টাকা জমা দিতে হয়, এইগুলো একটু বিস্তারিত একটু আপনারা দেখে নেবেন। এছাড়া আপনাদের কম্পিউটার থেকে আবেদন করেন তাহলে তারাই আপনার আবেদন করে সাবমিট করে টাকা ফি জমা দিয়ে দিবে। সো এখানে এত কিছু গুরুত্ব নেই, আপনারা তাও একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। আমরা স্কিপ করে একটু নিচে চলে যাই। সো আমরা আবেদনের শেষ পৃষ্ঠায় চলে আসছি। এখানে আমরা 29 নম্বর তথ্যগুলো একটি দেখি। এখানে কি বলা হয়েছে, 29 নম্বরে দেওয়া হচ্ছে প্রার্থীদের কৃতপক্ষে সিদ্ধান্ত মোতাবেক লিখিত ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সমূহের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন সরকারি প্রথম শ্রেণী কর্মকর্তার নাম, পদবি ও কর্মকর্তা উল্লেখ সহ সিলমোহর এর কৃতপক্ষ সম্পাদিত দিতে হবে। অর্থাৎ আমরা কী কী কাগজপত্র লাগবে এগুলো একটু আমরা দেখে নেওয়া যাক। ক নম্বরে দেওয়া হচ্ছে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, সামরিক সনদ, প্রত্যয়নপত্র, অভিজ্ঞতা সনদ ইত্যাদি। তারপর দেওয়া হচ্ছে প্রয়োজন ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের বৈধ সনদপত্র। তারপর দেওয়া হচ্ছে চাকরির আবেদনের মর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয় সমর্থন, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা কাউন্সিলর, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশন কাউন্সিলর, প্রশাসন প্রযোজ্য ক্ষেত্রে কৃতকৃত নিজ জেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নে পুরাতন ওয়ার্ড উল্লেখ করতে হবে, জাতীয়তা ইত্যাদি সনদপত্র। তারপর দেওয়া হচ্ছে প্রথম শ্রেণী গেজেটি কর্মকর্তা ও কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। তারপর দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধ কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী সনদপত্র প্রমাণক। মুক্তিযোদ্ধা শহীদ, বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গন সন্তান কোটার আবেদনকারীদের মুক্তিযোদ্ধা সহিত সম্পর্ক বিষয়ে মেয়র, ওয়ার্ড
আবেদনকারী সম্পর্কে মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক প্রয়োজনীয় ক্ষেত্রে সনদপত্র সংগ্রহ করতে হবে। তারপর হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি, আদিবাসী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কৃতকৃত ছাড়পত্র দিতে হবে। তারপর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শারীরিক প্রতিবন্ধী সম্পর্কিত সনদপত্র। এরপর দেওয়া হচ্ছে আপনার এতিম প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক এতিম কানা শিশু সনদ কর্তৃক প্রদত্ত সনদ। তারপর দেওয়া হচ্ছে আপনার তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্তৃক প্রদত্ত তৃতীয় লিঙ্গ সম্পর্কিত সনদপত্র। তারপর দেওয়া হচ্ছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণক। এরপর দেওয়া হচ্ছে ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি ও অ্যাডমিট কার্ড এর সত্যায়িত কপি। অর্থাৎ আপনার এখানে ক থেকে ট পর্যন্ত যেগুলো চতুর্থ কাগজপত্র বলা হচ্ছে এগুলো আপনার ভালোভাবে সংগ্রহ করে রাখবেন এবং কীগুলো জমা দেওয়ার কথা বলছি এগুলো আপনার জমা দেবেন। তারপর হচ্ছে প্রার্থীকে লিখিত ব্যবহারিক প্রয়োজনের ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে না। 31 নম্বর দেওয়া হচ্ছে যে কোনো তদবিল কিংবা সুপারিশ প্রার্থী অযোগ্য হিসেবে বিবেচিত হবে। এছাড়াও আপনার এখানে আরও কিছু সত্য দেওয়া আছে, এটা আপনার শেষ পৃষ্ঠা মনে হয়। সো আপনার ভালোভাবে দেখে আবার দেখে চেষ্টা করবেন। এছাড়া ভালোভাবে দেখে আপনি আবেদন করার চেষ্টা করবেন। সো আবেদন লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে ঢুকে আবেদন করতে পারেন। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক কমেন্ট করে দেবেন। সো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।